আপনার প্লিজ ভিড়টা কমান, জায়গা খালি করুন, অ্যাম্বুলেন্সগুলোকে যেতে দিন, ইনজুর্ডদের অবস্থারও ক্রিটিক্যাল করে তুলবেন না প্লিজ। সাদাতের কথার পিঠে একজন মধ্যবয়স্ক নারী কান্না মিশ্রিত সুরে বলে, আমার মেয়েকে দেখবো আমি। সাদাত নরম গলায় আশ্বাস দিয়ে বলে, ম্যাম আপনি হসপিটালে যান, সবাইকে ওখানেই নিয়ে যাওয়া হচ্ছে। এখানে ওয়েট করে আপনার নিজেদের সময় নষ্ট আর পরিস্থিতি জটিল করা ছাড়া আর কিছুই করছেন না। সো প্লিজ ম্যাডাম বুঝুন। সারাদিন কিছু সংখ্যক পুলিশের চামারের ন্যায় আচরণের পর সৈন্যদের তরফ থেকে এই নরম গলার কথায় হোস্টেসদের পরিবারের সদস্যরা কিছুটা শিথিল হয়। তারা একে একে সরে গিয়ে ভিড় কিছুটা কমায়। সাইফ সাদাতের থেকে মাইকটা নিজের হাতে নিয়ে বলে, আমার সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারাও প্লিজ একটু কোঅপারেট করুন। অ্যাম্বুলেন্সগুলো যাওয়ার সুযোগ করে দিন আগে, তারপর নিজেদের নিউজ কভার করুন। লোক ভিড়ে চোখ বোলাতে ব্যস্ত সাদাতের দৃষ্টি হঠাৎ করে এক জায়গায় স্থির হয়। সে বিস্ময় নিয়ে সেই পানে তাকাতেই ভিড়ের মধ্যে থেকে একটি অবয়ব দ্রুত লুকিয়ে পড়ে। সাদাত প্রথমে অবাক হলেও সঙ্গে সঙ্গে সেই সাইফকে বলে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে সেই অবয়বকে খুঁজতে। ব্যস্ত পায়ে ভিড় ঠেলে বেরোনোর চেষ্টার মাঝে আচমকা কারোর সাথে ধাক্কা লেগে পাকা রাস্তায় বসে পড়ে এক রমণী। অ্যাম্বুলেন্স বের হওয়ার রাস্তা করে দিতে সবাই যখন দ্রুত পায়ে সরে যেতে ব্যস্ত, সেই ধাক্কাধাক্কিতে কিছু সংখ্যক মানুষ রমণীর ডান হাতের পিঠের উপর দিয়ে হেঁটে চলে যায়। ব্যথায় কুকড়ে হাতটা সরিয়ে নিতে একটা বলিষ্ঠ হাত এসে রমণীকে টেনে দাঁড় করায়। প্রথমে রমণী থ্যাংক ইউ বলতে নিলেও সেই হাতের মালিককে দেখে তার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হয় না। সাদাত শক্ত মুখে প্রশ্ন করে, কি নাম যেন তোমার? হোয়াট এভার, তুমি এখানে কি করছো? আবার আমাকে ফলো করছো? মুখ লটকে রমণী প্রশ্ন করে, তোমার মেমোরি এত ডাল, ডিফেন্সে চান্স পেলে কি করে বলো তো? প্রশ্নের বিপরীতে পাল্টা প্রশ্ন শুনে সাদাত বিরক্ত হয়। সে মেয়েটার হাত ধরে টেনে ভিড় ঠেলে বেরিয়ে আসে। কিছুটা দূরে নিরিবিলি এক জায়গায় এসে তার হাত ছেড়ে দিয়ে শাসায়। উদ্দেশ্য কি সেটা তোমার বলো তুমি। তোমার কি মনে হয় এই চট্টগ্রাম শহর তোমার একার? দেখো মেয়ে, তোমাকে আমি প্রথম দিন থেকেই সন্দেহের খাতায় তুলে রেখেছি, এই নিয়ে 3 বার, এবং এটাই শেষবার। ফার্দার যদি আমি আমার পেছনে তোমাকে এরকম স্পাইগিরি করতে দেখি না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এক্সকিউজ মি ইয়াং ম্যান, আমার নাম স্নিগ্ধা, সো ফার্দার বাই মাই নেম। কথাটা বলেই সাদাত প্রস্থান করতে নিলে মেয়েটার রাগী গলায় বলে ওঠে। সাদাত ফের বিরক্ত হয়। তার কোনো মনে হচ্ছে মেয়েটা চাইছে যেন সাদাত তার নাম মনে রাখুক। ব্যস্ততা না থাকলে এখনই এই মেয়েকে দেখে নিত সাদাত। ফোলা ফোলা চোখ মেলে ঘুম থেকে উঠেছে কেবল বন্নি। চারিদিকে তাকিয়ে সে দেখে রুমে কেউ নেই। ফেরি লাইটের টিমটিমে আলোয় রুমটা মৃদু আলোকিত হয়েছে। সেই আলোর সাহায্যে আরেকবার চারিদিকে চোখ বুলিয়ে নিজের পাপাকে খুঁজে সে। সন্ধ্যায় পাপা এসে কি আদুরের স্বরে টাক তাকে দিয়েছিল। বন্নির সঙ্গে সঙ্গে সব অভিমান ভুলে দরজা খুলে দেয়। পাপা কি সুন্দর তাকে কোলে তুলে নিয়েছিল, নিজ হাতে খাইয়ে দিয়েছিল। বন্নি মাম্মার কথা জিজ্ঞেস করতে পাপা বলেছিল মাম্মা এখনো হসপিটালে, আরো কিছুদিন পর ফিরবে। বন্নি আর কোনো প্রশ্ন করেনি, করবেই বা কেন? সে তার পাপাকে সব থেকে বেশি বিশ্বাস করে। পাপা কখনো মিথ্যা বলবে না নিশ্চয়ই, কিন্তু এখন পাপা কোথায় গেল? বন্নি ঘুমানোর সময় তো তার পাশেই ছিল। প্রশ্নটা মনে উকিয়ে দিতেই বন্নি বিছানা ছেড়ে পা টিপে দরজা খুলে বেরিয়ে আসে। সবার আগে সে নিজের রুম বরাবর মাম্মা পাপার রুমে উকি দেয়। রুমটা খালি দেখে সে ভেবে নেয় সম্ভবত পাপা হসপিটালে মাম্মার কাছে গিয়েছে। এটা ভেবে বন্নি নিজের রুমে যেতে নিলে বাড়ির বাহিরে হতে অদ্ভুত শব্দ ভেসে আসে। বন্নি বরাবরই কৌতূহলী সব ব্যাপারে। এই শব্দ শুনেও তার মনে আগ্রহ জন্মায়। সেই আগ্রহ নিয়েই সে ধীরে ধীরে নিচে নেমে আসে। নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির ব্যাকইয়ার্ডে যেতেই তার চোখ বড় বড় হয়ে যায়। মাটির উপর উপুড় হয়ে পড়ে আছে একটা পুরুষ। নাক মুখ দিয়ে তার বেলাগাম গলগল করে রক্ত বের হচ্ছে। তাকে লাগাতার লাথি মারছে হিরণ। হিংস্র পশুর ন্যায় ফোঁসফোঁস করছে সে। তার ঠিক পাশে এবার দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে হিরণকে থামানোর কোনো লক্ষণ নেই। হিরণ এই পর্যায়ে লাথি মারা থামিয়ে এবার একটা শক্ত রড হাতে নিয়ে তা দুহাতে ধরে আঘাত করতে শুরু করে সেই পুরুষকে। কিন্তু পুরুষটার মুখ থেকে কোনো শব্দ বের হওয়ার উপায় নেই। সাদা রঙা একটা টেপ দিয়ে তার মুখ আটকে দেওয়া হয়েছে। কেবল উ জাতীয় শব্দ বের করতে সক্ষম হচ্ছে সে, কিন্তু সেই শব্দটুকু হিরণের সহ্য হয় না। সে আরো জোরে আঘাত করে হিসিয়ে ভয়ঙ্কর স্বরে বলে ওঠে, এই জানোয়ারের বাচ্চা, মুখ দিয়ে কোনো শব্দ বের করবি না। আমার মেয়ের ঘুম ভাঙলে তোকে জানে মেরে ফেলবো আমি। এতটুকু দেখতে বন্যে দ্রুত দরজার আড়ালে লুকিয়ে পড়ে। ভয়ার্ত দৃষ্টি মেলে সামান্য ফাঁক দিয়ে দেখতে থাকে তার পাপার মতো দেখতে এক হিংস্র পশুর অত্যাচার। হিরণ ফের হিসিয়ে বলে ওঠে, দায়িত্ব দিয়েছিলাম তোকে, বাণীকে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলাম। একটা মেয়ে তোর চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল, অথচ তোরা হাতে চুরি পরে বসেছি। কথাটুকু বলে আরো আগ্রাসী হয়ে মারতে শুরু করে হিরণ। লোকটা গলা কাটা মুরগির মতো মাটিতে কাতরাতে থাকলো।
এতদূর দেখে বন্নি ভয়ে তটস্থ হয়ে যায়। সে মানতে চায় না এই মুহূর্তে সে যা দেখছে সব সত্যি। বন্নি যখন আড়ালে লুকিয়ে ভয় কাঁপছে, সেই মুহূর্তে হিরণ পেটানো থামিয়ে একটা রিভলভার নিয়ে লোকটার দিকে তাক করে শুট করে। সাইলেন্সার বসানোর ফলে সেই শুটের কোনো শব্দ না হলেও সেই দৃশ্য দেখে বন্নি পালাতে নিলে দরজায় ঠিকই শব্দ হয়। হিরণ ইবাদ সহ উপস্থিত আরো কয়েকজনের দৃষ্টি স্থির হয় দরজার পানে। হিরণ এক মুহূর্ত কিছু একটা ভেবে চোখ খিচে বন্ধ করে শিট বলে ওঠে। পরপরই সে দ্রুত পায়ে দৌড়ে বাড়ির ভেতর প্রবেশ করে। বন্নি ততক্ষণে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। দরজা লাগিয়ে সে সোজা বিছানার নিচে গিয়ে উপর হয়ে চোখ বুজে শুয়ে রয়। ভয়ে এখনো কাঁপছে সে, সম্পূর্ণ শরীর দিয়ে তরতর করে ঘাম ছুটেছে। দরজা ধাক্কানোর শব্দ হতেই বন্নি ভয়ে আরো কুকড়ে যায়, অস্ফুটে বলে ওঠে, মাম্মা। হিরণ বাইরে থেকে লাগাতার ডেকে যাচ্ছে, বনিমা, পাপা ডাকছে, দরজা খোলো মা। গোসল সেরে প্রচন্ড লজ্জা এবং আড়ষ্টতা নিয়েই দুর্জয়ের কথা মতো আলমারির তাক হতে তার মায়ের একটা শাড়ি নিয়ে পড়ে বাণী। হালকা সবুজ রঙের শাড়িটা কি কাপড়ের তৈরি সে সম্পর্কে ধারণা নেই বাণীর। এসব ব্যাপারে ধারণা তার বরাবরই কম, তবে শাড়ির সঙ্গে পরিধেয় সাদা রঙের ব্লাউজটা যে সুতির কাপড়ের তা সে বুঝতে পেরেছে। গোছলে যাওয়ার আগে সে জানালা দিয়ে একবার বাহিরে উকি মেরে দেখেছিল। দুর্জয়ের নিযুক্ত করা সে নিরাপত্তা কর্মীরা এখনো অটল পায়ে বাহিরে দাঁড়িয়ে আছে। তা দেখে খানিকটা স্বস্তি অনুভব করে বাণী। এই নিরাপত্তা কর্মীদের বেড়াজাল পেরে নিশ্চয়ই হিরণ তার কাছে পৌঁছাতে পারবে না, নাকি পারবে কে জানে। আপাতত বাণী উদাস ভঙ্গিতে বিছানায় বসে নিজের মেয়ের কথা ভাবছে। বন্যের জন্মের পর থেকে একদিনও নিজের মা ছাড়া থাকেনি। এই ক্ষণিকের বিচ্ছেদ বাণীর হৃদয় পুড়িয়ে দিচ্ছে, কিন্তু তার কাছে আর কোনো উপায়ও নেই। সুযোগ বুঝে সে নিজের মেয়েকে ওই জাহান্নাম থেকে মুক্তি দেবে, নিজের কাছে নিয়ে আসবে। এইসব ছেড়ে অনেক দূরে চলে যাবে, যেখানে থাকবে না কোনো খারাপ ছায়া। ভাবনায় ডুবে থাকা বাণী বাস্তবতায় ফিরে কলিং বেলের শব্দে সে দ্রুত বিছানা ছেড়ে নেমে দরজার দিকে এগিয়ে যায়। পিফল দিয়ে বাহিরে একবার উকি দিয়ে দ্রুত হাতে দরজা খুলে দ্বারপ্রান্তে ইউনিফর্ম পরিহিত দুর্জয়কে দেখে সে কোনো প্রশ্ন করার আর সাহস পায় না। এই থমথমে দুর্জয় ভয়ঙ্কর তা বাণীর জানা আছে। সে নীরবে সরে দাঁড়ায়। দুর্জয় এক পলক তাকে দেখে নিয়ে ঘরে প্রবেশ করে। বাণীও দরজা লাগিয়ে সেখানেই ঠায় দাঁড়িয়ে রয়। দুর্জয় বদ্ধ কামরার সামনে গিয়ে পকেট থেকে একটা চাবি বের করে। রুমের লক খুলে অন্ধকার সেই রুমে প্রবেশের পূর্বে থমথমে গলায় শুধায়, আমি বাড়িতে আসায় যদি তোমার মধ্যে কোনো ইনসিকিউরিটি কাজ করে তাহলে রুমে গিয়ে দরজা ভেতর থেকে লক করে বসে থাকো। ফজরের আজান হলে আমি বেরিয়ে যাব, তার আগে রুম থেকে বের হবে না। আদেশমূলক কথাটুকু বলেই দুর্জয় সেই অন্ধকার রুমের ভেতর প্রবেশ করে দরজাটা ভেতর থেকে লক করে দেয়। বাণী ঠায় দাঁড়িয়ে রয় আপন জায়গায়। তার মন কুডাক গাইছে। খুব খারাপ কিছু কি হয়েছে কে জানে। চাবির সাহায্যে দরজার লকটা খুলেই নব ঘোড়ায় এক সুবলিষ্ঠ হাত। হাতের রগগুলো তার ফুলে দৃশ্যমান হয়ে আছে। অতি নীরবে সাজানো রুমটায় প্রবেশ করতে উৎকণ্ঠা মিশ্রিত দৃষ্টি মেলে চোখ বুলায় সম্পূর্ণ রূপ জুড়ে। কেউ নেই। ধীর পায়ে আরো কয়েক কদম এগিয়ে আসতেই তার কানে পৌঁছে কারো নিঃশ্বাসের শব্দ। নীরব রুমটায় সেই নিঃশ্বাসের স্বর বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। নিঃশ্বাসের সেই স্বর অনুসরণ করে সে বিছানার কাছে এসে দাঁড়ায়। অতঃপর হাঁটু গেড়ে বসতেই দেখতে পায় বিছানার নিচে দৃশ্যমান একটা ফ্রকের অংশ। বিছানার চাদর কিছুটা উঠিয়ে নিচের দিকে উকি দিতেই সে দেখতে পায় নিজের প্রিয় মুখখানা। কিন্তু সবসময়ের মতো সে মুখে আজ মিষ্টি হাসি লেপ্টে নেই। সে মুখ জুড়ে লেপ্টে আতঙ্ক। ফোলা ফোলা চোখ দিয়ে বয়ে পড়ছে অবিরত নোনা জল। হিরণকে দেখতে পেয়ে ভয়ে আরেকটু ভিতরের দিকে চলে যায় সেই ছোট্ট দেহের মালিক। হিরণ ফেলফেল চোখ মেলে অবলোকন করে নিজের মেয়ের এই দূরে সরে যাওয়ার চেষ্টা। মুখে কিছু বলতে নিয়েও বলতে পারে না সে। গলার কাছটায় তীক্ষ্ণ ব্যথা অনুভব করে, যেন কোনো কাঁটাতার দিয়ে তার গলা শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। মুখে কিছু বলতে না পারলেও নিজের ডান হাতটা মেয়ের দিকে এগিয়ে দিয়ে তাকিয়ে রয় হিরণ। বন্নি সেই বাড়ি দেওয়া হাতকে অগ্রাহ্য করে প্রতিবাদী গলায় বলে, নো, তুমি কিলার পাপা। হিরণ আরেক দফা বুকে যন্ত্রণা অনুভব করে হেরে যাওয়া গলায় বলে, তুমি ভুল বুঝছো মা। নো পাপা, তুমি ওই আঙ্কেলকে মারছিলে, তুমি আঙ্কেলকে শুট করেছো। হিরণ এক্সপ্লেনেশন দেওয়ার মতো করে বলে, না মা, ওইটা ব্যাড আঙ্কেল ছিল, তাই পাপা মেরেছি। তুমি আমাকে ট্রাস্ট করো না? হিরণের প্রশ্নের পিঠে বন্নি দ্বিধায় পড়ে যায়। সে এক হাতে চোখের পানি মুছে হিরণের দিকে তাকায়। কোনটা বিশ্বাস করা উচিত তার, যা সে চোখ দেখেছে নাকি যা তার পাপা বলছে? এটা সত্য যে তার পাপা কখনো কাউকে মারে না, অন্তত বন্নি কখনো দেখেনি। তাহলে কি সত্যি ওই আঙ্কেলটা ব্যাড ছিল? দ্বিধা সংশয় নিয়ে বন্নি প্রশ্ন করে, কি করেছে ওই আঙ্কেল? হিরণ একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। বন্নির এই প্রশ্নে মৃদু আশ্বাস খুঁজে পায় সে। শান্ত স্বরে বলে ওঠে, ধরো তুমি তোমার প্রিয় টয়েস একজনকে দিয়ে বললে সেটার খেয়াল রাখতে, কিন্তু সে সেটার খেয়াল রাখতে পারেনি, হারিয়ে ফেলেছে।
তাহলে তুমি কি করবে? বন্নি ক্ষোভ মিশ্রিত সুরে বলে, খুব রাগ করব, ওকে খুব হেট করব। এক্স্যাক্টলি। পাপা ওই আঙ্কেলকে একটা রেসপন্সিবিলিটি দিয়েছিল, পাপার খুব দামি একটা জিনিস দেখে রাখার, কিন্তু ওই আঙ্কেল সেই জিনিসটা ভালো করে দেখে রাখেনি, যেই কারণে জিনিসটা এখন হারিয়ে গিয়েছে, কোথাও খুঁজে পাচ্ছি না। ওই জিনিসটা তোমার অনেক প্রিয়? খুব প্রিয়। বন্নি এবার আরেকটু অবাক হয়ে প্রশ্ন করে, আমার থেকেও বেশি প্রিয়? মেয়ের প্রশ্নের পিঠে হিরণ হেসে দেয়। এবার হাসতে হাসতে জবাব দেয়, ঠিক তোমার সমান প্রিয়। বন্নি মনে মনে কিছুটা নারাজ হয়। কি সেই জিনিসটা যেটার গুরুত্ব তার পাপার লাইফে ঠিক তার সমান? বন্নির লটকে রাখা মুখ দেখে হিরণ মৃদু হেসে ফের হাত বাড়িয়ে দিয়ে বলে, বেরিয়ে আসো মা, পাপা ওয়েট করছে। বন্নি গাল ফুলিয়ে বলে, একটা শর্ত আছে। কি শর্ত? তুমি ওই আঙ্কেলকে শাস্তি দিয়েছো, এখন কি করে ঠিক করে দাও। কাউকে মারা খুব খারাপ কাজ, মাম্মাম শুনলে রাগ করবে। বন্নির কথা শুনে হিরণ ক্ষণিক সময় নীরব রয়। ছেলেটা আর বেঁচে আছে বলে তো মনে হয় না। বেঁচে থাকলেও হয়তো তার দেহ এতক্ষণে জিন্দা মাটিতে সমাধি দিতে নিয়ে গেছে ইবাদ। আর হিরণ চাও না ছেলেটা বাঁচুক। কিছু দোষ ক্ষমার অযোগ্য হয়, ক্ষমা যতই মহৎগুণ হোক না কেন হিরণের দ্বারা ক্ষমা করা সম্ভব না। তবুও সে বন্নির মন রক্ষার্থে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলে, আচ্ছা। বন্নি এবার খুশি হয়, তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ওই আঙ্কেল ঠিক হয়ে গেলে তার পাপা আর কিলার হবে না, এই বিশ্বাস মনে পুষে বন্নি দ্রুত ইঁদুরছানার মতো বিছানার নিচ হতে বেরিয়ে আসে। হিরণ মেয়েকে কোলে তুলে বুকের সাথে মিশিয়ে নিতে একটা স্বস্তি অনুভব করে। মেয়ের চোখে ক্ষণিকের ঘৃণা এখনো তার বুকে ছুরির মতো বিঁধে আছে। অন্ধকার কক্ষের মেঝেতে বিছানার সঙ্গে হেলান দিয়ে বসে আছে একজন পুরুষ। শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে আধার পানে। ভাই হারানোর করুণ শোক নীরবে পালন করতেই যেন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে সে। মনের মধ্যে জমে আছে অপ্রকাশিত দুঃখ ও প্রশ্নের পাহাড়। কি এমন শক্তি আছে এই জঙ্গি চক্রের কাছে? কোন শক্তি ব্যবহার করে তারা সাধারণ মানুষকে অমানুষে রূপান্তরণ করে? অলৌকিক কোনো শক্তি, কিন্তু তা কি করে সম্ভব? দুর্জয়ের চোখের সামনে ভেসে ওঠে দীপ্ত ছোটবেলার দৃশ্য। সরল হাসির অধিকারী ছেলেটা দুর্জয়ের বিপরীত চরিত্রে ছিল। সবার সঙ্গে মিশতে জানত, মন খুলে হাসতে জানত। সেই ছেলেটা কিভাবে অস্ত্র হাতে তুলে নিতে শিখল? ঠিক কোন মন্ত্র পড়ে কানে ফু দেওয়ার পর একটা মানুষের সম্পূর্ণ সত্তা বদলে দেওয়া সম্ভব? এত প্রশ্নের ভিড়ে দুর্জয়ের মস্তিষ্ক যখন চিনচিনে ব্যথা অনুভব করে, ঠিক সেই সময় তার মাথায় আর একটা প্রশ্ন উকি দেয়। আসার পথে জুলফিকার মুস্তাফা বলেছেন তিনি নাকি খবর পেয়েছেন যে এই টেরোরিজম রিলেটেড আপডেট পাবলিশ করা ওয়েবসাইটের অ্যাক্সেস নাকি ফিলিস্তিন থেকে দেওয়া হচ্ছে। কথাটা শুনে দুর্জয়ের মস্তিষ্ক আরও ফাঁকা হয়ে পড়ে। একজন বোধসম্পন্ন মানুষের পক্ষে এরকম অবান্তর কথা বিশ্বাসযোগ্য মনে হবে না কখনো। দুর্জয়ও বিশ্বাস করে না, কারণ এরকম স্টেটমেন্টের পক্ষে কোনো যুক্তিই খাটে না। একটা জাতি যারা কিনা নিজেদের সার্বভৌম এবং ইমানের জন্য লড়াই করে যাচ্ছে, অবিরত তাদের পক্ষে কখনোই সম্ভব না এমন অমানবিক একটা মিশন পরিচালনা করা। আর তাছাড়াও ফিলিস্তিনের অর্থনৈতিক অবস্থা এখন বেশ নড়বড়ে। ওই দেশে বসবাসরত কোনো নাগরিকের পক্ষেই সম্ভব নয় এমন ব্যয়বহুল একটা মিশন চালিয়ে যাওয়া। মোদ্দা কথা, কোনো লজিকই মিলাতে পারছে না দুর্জয়। একসঙ্গে শোক, কষ্ট, প্রশ্নের মাঝে রাগও এসে হানা করে দুর্জয়কে। কর্নেল জুবাইর শিকদারের সেই ননসেন্স মার্কা অর্ডারের জন্য আজ এতগুলো হোস্টেজের প্রাণ গেল। দুর্জয় ওনাকে বারবার ওয়ার্ন করেছিল যে এই ইলেকট্রিসিটি কেটে অন্ধকারের ভিতরে প্রবেশ করাটা শোচনীয় হবে না। টেরোরিস্ট এবং হোস্টেজ উভয়ই এতে ভীত হয়ে যাবে। টেরোরিস্টরা হয়তো এলোমেলো ভঙ্গিতে গুলিবর্ষণও করতে পারে। কেবল দুর্জয় নয়, মিটিংয়ে উপস্থিত সকলে এই বিষয়টা তুলে ধরেছিল, কিন্তু কর্নেল যেন কানে তুলে গুজে রেখেছিল। এতগুলো অফিসারের কথা অগ্রাহ্য করে তিনি নিজের অর্ডারে অটল রইলেন। ফলাফলস্বরূপ এতগুলো প্রাণ ঝরে পড়ল। এর ড্রাইভার কার? কর্নেল তো কখনোই এর ড্রাইভার নেবেন না। তিনি কেবল নিজের পদোন্নতির পথ সুগম করতে ব্যস্ত। বুকফাটা কষ্ট এবং প্রশ্নের ভিড়ে চাপা পড়ে দুর্জয় নিজের দুহাতে মাথার চুল টেনে ধরে। সব অসহ্যকর ঠেকছে তার কাছে। একটাই তো জীবন, তাও এত কঠিন কেন হতে হবে? আধার রাতে টিমটিমে আলোয় বিছানার একপাশে উত্তর দিকে পা দিয়ে ঘুমিয়ে আছে একটা জীবন্ত পুতুল। তারই ঠিক পাশে দক্ষিণ দিকে পা দিয়ে শুয়ে আছে এক তৃষার্ধ পুরুষ। ঘাটতে সামান্য ডান পাশে কাত করে নিষ্পাপ পুতুলের মুখশ্রী দেখতে ব্যস্ত সে। তার এই পাপের রাজত্বে ছোট্ট এক টুকরো স্বস্তি বয়ে বেড়ায় এই মুখটা। স্বস্তি পাবেই না বা কেন? মেয়েটা দেখতে অবিকল নিজের মায়ের মতো হয়েছে, হুবহু কিশোরী বাণীর প্রতিরূপ।
যদিও এখন আর বানের চেহারায় সেই লাবণ্য নেই। অযত্ন এবং অবহেলায় পুরো চেহারার রূপ বদলে ফেলেছে। আচমকা নিজের বাম পাশে কারো অস্তিত্ব টের পেতে হিরণ মাথা ঘুরিয়েই সেই পানে তাকায়। সঙ্গে সঙ্গে দেখতে পায় সে কিশোরী বাণীকে। গায়ে ঢিলেঢালা টি শার্ট এবং ট্রাউজার, চুলগুলো ব্যাংস কাট দেওয়া, গোলগাল মুখোশটি। বর্ণির মতোই সেও উত্তর দিকে পা দিয়ে শুয়ে আছে। হিরণ তাকাতে একগাল হেসে প্রশ্ন করে, বলুন তো আপনি কাকে বেশি ভালোবাসেন, টমবয় বাণীকে নাকি বন্যের মাকে? হিরণ সে হাসি মাখা মুখে দৃষ্টি স্থির রেখে শান্ত স্বরে জবাব দেয়, সম্পূর্ণ বাণীকেই ভালোবাসি। বাণীর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসে। নীরবে হিরণের মাথার কাছটায় বসে সামান্য ঝুঁকে তার কপালে পরশ ছোঁয়ায়। হিরণের চোখ বুজে আসে। সে জানে এই সবটা কেবলই তার কল্পনা, কারণ কল্পনা ব্যতীত এটা কভু সম্ভব নয়। কল্পনায় ডুবে হিরণ ফিরে যায় অতীতের পাতায়। তীব্র বর্ষণ এবং গোধূলি লগ্নের বিদায় বেলা তখন। এক হাত গাড়ির স্টিয়ারিংয়ে রেখে অপর হাতে ফোন কানে চেপে ধরে কথা বলতে ব্যস্ত এক যুবক। গাড়ি এগিয়ে চলছে সবুজে ঘেরা সিলেট শহরের পাকা সরু পথ ধরে। আচমকা গাড়ির হেডলাইটের আলোয় রাস্তায় কাউকে পড়ে থাকতে দেখে সে, কিন্তু ততক্ষণে ব্রেক কষার মতো অবস্থা আর নেই। তাই বাধ্য হয়ে দ্রুত গতিতে সুকৌশলে স্টিয়ারিং চালিয়ে গাড়ি অন্যদিকে ঘুরিয়ে ফেলে সে। কোনো এক অপরিচিতাকে বাঁচানোর চক্করে লগ্ন শেষে গোধূলি বেলায় সেই যুবক এক অ্যাক্সিডেন্টের শিকার হয়। সাদা গাড়িটা এক বিশাল গাছের সঙ্গে ধাক্কা খায়। ব্যাপক ধাক্কায় যুবকের মাথাও বাড়ি খায় স্টিয়ারিংয়ের সঙ্গে, যার ফলস্বরূপ তার নাক দিয়ে গলগলিয়ে বেরিয়ে আসে তরল লাল পদার্থ। চেতনা হারায় সে। জ্ঞান ফিরতেই চোখ মেলে তাকায় সেই যুবক। সম্পূর্ণ শরীর অক্ষত থাকলেও আঘাতের ফলে মাথা কেবল সামান্য ভারী লাগছে তার কাছে। চারিদিকটা দেখার জন্য ঘাড় ঘোরাতেই তার দৃষ্টি স্থির হয় ঠিক তার পাশের বেডে। হসপিটালের নীল চাদরে ঢাকা সিঙ্গেল বেডটায় ঘুমান্ত নিষ্পাপ মুখশ্রীর মালিককে বেশ খুঁটিয়ে খুঁটিয়েই দেখে একজোড়া নিষ্পলক চোখ। কি হলো কে জানে, সে মুখশ্রী তাকে আকর্ষিত করে, নামহীন নিকশমায় ডুবতে বাধ্য করে। জীবনের প্রতিটা পদে নিজের মর্জির জোর খাটানো যুবক নিজের মনের উপর জোর হারিয়ে বসে। মস্তিষ্ক বলে ওঠে, থেমে যা, আগাস না। যুবক মস্তিষ্কর কথাকে অগ্রাহ্য করল। খানিকটা সময় এভাবেই পেরিয়ে গেল। যুবক নিজের সম্বিত ফিরে পেল যখন একজন নার্স দুটো বেডের মধ্যে শুভ্র একটা পর্দা টেনে দিল। ঘুমন্ত মুখশ্রী চোখের আড়াল হতেই যুবক সে নার্সের পানে তাকায়। খানিকটা বিরক্ত মিশ্রিত দৃষ্টি মেলে। ত্রিশর্ধ নার্স হাতের ফাইলে কিছু একটা লিখতে লিখতে বলে, এখানকার সাবেক মেয়রের মেয়ে, প্রায় সবাই চিনে ওকে, তাই ওর ফ্যামিলিকে ইনফর্ম করতে আমাদের ঝামেলা হয়নি। তারা যে কোনো সময় পৌঁছে যাবে, কিন্তু তোমার ফ্যামিলিতে কাউকে ইনফর্ম করা সম্ভব হয়নি। ফোনটা অক্ষত নেই, সেজন্য নাম পরিচয় কিছু লেখা হয়নি। নিজের নামটা বলো। যুবক শান্ত গলায় জবাব দেয়, হিরণ। নার্স ভুরু কুঁচকে প্রশ্ন করে, শুধু হিরণ? হ্যাঁ। আগে পিছনে কিচ্ছু নেই? এখনো প্রশ্নে বেশ বিরক্ত হয় হিরণ। তার মুখেও ফুটে ওঠে সে বিরক্তির ভাব। কোনো উত্তর না পেয়ে নার্স বলে, ফোনটা এনে দিব, বাসায় জানাতে চাও? হিরণের উত্তর শুনে নার্স আর অপেক্ষা করে না। যাওয়ার জন্য পা বাড়াতে নিলেই হিরণ প্রশ্ন ছুড়ে, মেয়েটার কি হয়েছে? নার্স এক পলক ভুরু কুঁচকে হিরণকে আগাগোড়া পরখ করে জবাব দেয়, বৃষ্টিতে ভিজেছে হয়তো, খুব জ্বর বাঁধিয়েছে। রাস্তায় পড়ার ফলে হাতে পায়ে কিছু জায়গায় ছিলে গিয়েছে। হিরণ ফের প্রশ্ন করে, মেয়ের নাম কি? নার্স এবার হিরণের কৌতূহলে বেশ বিরক্ত হয়। এই ইমার্জেন্সি ইউনিটে এতগুলো রোগী রেখে কি এখন সে বসে এই মাথায় আঘাতপ্রাপ্ত পাগলের প্রেমের প্রশ্নের জবাব দেবে নাকি? তবুও সে শেষবারের মতো বলে ওঠে, আনিসুর জামান তালুকদারের মেয়ে বাণী তালুকদার। ফজরের আজান সবে পড়ল বলে নির্ঘুম রাত পার করা দুর্জয় নীরবে রুম ছেড়ে বেরিয়ে আসে। ব্যক্তিগত রুমটা চাবি দ্বারা লক করে এক মুহূর্তের জন্য অন্য পাশের বদ্ধ দরজার পানে চায়। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে মেইন দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। মেইন দরজাটা লাগানোর শব্দ হতেই দরজা খুলে রুম থেকে বেরিয়ে আসে বাণী। নির্ঘুম রাত সেও পার করেছে, কখনো নিজের মেয়ের চিন্তায় তো কখনো দুর্জয় সেই থমথমে রূপের কারণ কি হতে পারে তা ভেবে। খুব ভয়ঙ্কর কিছু কি ঘটেছে? নীরবে একমুট নিঃশ্বাস টেনে বুক পুড়ে নিয়েই সে দরজার পারে তাকিয়ে রয়। সে জানে দুর্জয় ফিরবে। বাণীর মুখে সত্যটা শোনার জন্য সে অবশ্যই ফিরবে। সাদা রঙা চার দেয়ালে আবদ্ধ এই রুমটাকে লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফার ব্যক্তিগত কেবিনও বলা যেতে পারে।
নিজের ব্যক্তিগত কেবিনে লেদারের তৈরি ইজি চেয়ারটায় আপাতত পিঠ এলিয়ে চোখ বুজে বসে রয়েছেন তিনি। গত 21 ঘন্টা ধরে তিনি নির্ঘুম। শক্তপোক্ত বলিষ্ঠ দেহটাও একটা নির্দিষ্ট সময় পর ক্লান্ত হয়ে আসে। খানিকের জন্য হলেও সামান্য আরাম খুঁজে। জুলফিকার মুস্তাফা এই খানিকের বিশ্রাম হতে দেহকে বঞ্চিত করেন না। আজ সারাদিনও তার ব্যাপক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। মোট কথা ঘুমানোর জন্য 1 ঘন্টা সময় পাবেন না তিনি। চোখ বোঝা এবং দেহটা নিস্তেজ হলেও জুলফিকারের মস্তিষ্ক এখনো স্থির হয়নি। ওনার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে রাজ্যের চিন্তা। 4 জন আতঙ্কবাদী ধরা পড়েছে। সারা রাত ধরে তাদের উপর চলেছে সৈন্যদের বর্বর অত্যাচার, কিন্তু দেশদ্রোহীগুলো মুখে কুলু পেটে রেখেছে। শরীরে সব রক্ত খোয়াতে প্রস্তুত তারা, তবুও মুখ দিয়ে একটাও শব্দ করবে না। কেমন একগুঁয়ে খাওড়া স্বভাব এদের। ওদিকে দুর্জয় সকাল সকাল হেডকোয়ার্টারে এসেই যে রইস দিলদারকে সেই ভয়ঙ্কর সেলে নিয়ে প্রবেশ করেছে, এখনো সেখান থেকে বের হয়নি। জুলফিকার অবশ্য এতে বাধা দেয়নি। ছেলেটা মুখ ফুটে নিজের কষ্টের কথা কাউকে বলতে কিংবা দেখাতে পারছে না। এমন অবস্থায় যদি ওই জানোয়ারটার উপর টর্চার করে এত বড় ধাক্কা সামলে নিজেকে ধাতস্থ করতে পারে, তবে তাতে কোনো ক্ষতি দেখে না জুলফিকার। অবশ্য সে মনে মনে ভেবে রেখেছে রইস দিলদারের একটা ব্যবস্থা করার কথা, কারণ অসভ্যটা দীপ্তর আসল পরিচয় জানে। ভুল করেও যদি একবার নিচের মুখ খুলে, তাহলে দুর্জয়কে অযথা ভোগান্তি পোহাতে হবে। আবার এই বিষয়টার রেশ ধরে কর্নেল জুবায়ের শিকদার দুর্জয়ের চাকরিও হুমকির মুখে ফেলতে পারে। লোকটা দুর্জয়কে খুব একটা পছন্দ করে না, তাই জুলফিকার মুস্তাফা এই ব্যাপারে কোনো রিস্ক নিতে চায় না। তার উপর ডার্ক ওয়েবসাইটের সেই টেররিস্ট কমিউনিটি হতে পোস্ট করা দীপ্ত ছবি এবং লোকেশনের ব্যাপারটাও গোপন রেখেছে জুলফিকার। দীপ্তর বিষয়টা তিনি আজীবন গোপন রাখলেও লোকেশনের বিষয়টা নিয়ে আজ সন্ধ্যায় একটা মিটিং ডেকেছেন তিনি। সেখানে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অনেক সদস্য উপস্থিত থাকবেন। সকলের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই পর্যায়ে। এই পর্যন্ত 3 বার ট্রেস করা হয়েছে, অথচ প্রতিবারই সেই অনাকাঙ্ক্ষিত দেশের নাম শো করছে। কি এক মহা মুশকিল। জুলফিকার মুস্তাফার নীরব ভাবনায় ভাটা পড়ে দরজায় করাঘাতের শব্দে। তিনি চোখ মেলে তাকিয়ে সোজা হয়ে বসেন, কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখে বলেন, কাম ইন। সঙ্গে সঙ্গে দরজার নব ঘুরিয়ে রুমে প্রবেশ করে ইউনিফর্ম পরিহিত এক যুবক। জুলফিকার মুস্তাফাকে স্যালুট করে অভ্যাসগত ভঙ্গিতে দাঁড়ায় সে। কাটকাট চেহারা চঞ্চল স্বভাবের ছেলেটাকে দেখে নিয়ে জুলফিকার বলেন, আগামী 2 ঘন্টা কি তোমার কোনো ব্যক্তিগত ব্যস্ততা রয়েছে লেফটেন্যান্ট সাইফ? সাইফের মনে পড়ে যায় তার পুত্রের সঙ্গে ওই স্কুটি ফেরত দিতে যাওয়ার প্ল্যান রয়েছে, কিন্তু তা নিশ্চয়ই জুলফিকার স্যারের সামনে বলার মতো বিষয় নয়। তাই সে উত্তর দেয়, না স্যার। জুলফিকার মুস্তাফা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, গতকাল সারাদিন আমরা কোনো পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, তা নিশ্চয়ই তোমার অজানা নয়। এই সব কিছুর মধ্যে আমার অন্যার পরিবারের সঙ্গে কথা বলা হয়নি, তাই একটু পর আমি ওদের বাড়ি যাব অন্যার ফাদারের সঙ্গে কথা বলার জন্য। রাফিকে বিষয়টা জানিয়ে দিও, ওকেও আমার সঙ্গে যেতে হবে। বিয়ের 1 দিন আগে বিয়ের কনেকে নিয়ে পালানো কোনো ভালো কাজ নয়। এতে মেয়েটার পরিবারকে অনেক অপমানজনক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তাই ওখানে যাওয়ার পর রাফি আগে অন্যের পরিবারের কাছে ক্ষমা চাইবে, তারপর আমি ওদের সম্পর্কে নিয়ে কথা বলবো। জুলফিকার মুস্তাফার বিচক্ষণ কথা এবং আশ্বস্ততায় সাহেব মুক্ত হয়। একগাল হেসে বলে, অবশ্যই স্যার। আর একটা দায়িত্ব দেওয়ারও ছিল তোমায় সাইফ। সাহেব দৃঢ় গলায় বলে, আপনি অর্ডার করুন স্যার। জুলফিকার মুস্তাফা এই পর্যায়ে সামান্য শান্ত গলায় বলেন, দায়িত্বটা ব্যক্তিগত। হসপিটাল কেবিনে সিঙ্গেল বেডটায় উদাস ভঙ্গিতে বসে আছে নিশা। দৃষ্টি তার জানালা ভেদ করে দূর আকাশে স্থির। মনটা তার বেজায় খারাপ। গতকালের ঘটনার কোনোটাই তার অজানা নয়। প্রিয় বান্ধবী রোহিত জন্য তার মন ছটফট করছিল সারাদিন। কেঁদে কেটে একাকার অবস্থা করে ফেলেছিল সে। নাইমার কোনো সান্ত্বনা বাক্য কানে তুলেনি। অথচ এখন কত ঘন্টা পেরিয়ে গেল উদ্ধার অভিযান শেষ হওয়ার, কিন্তু এখনও রুহির সঙ্গে তার দেখা হয়নি। নিশা অবশ্য বেশ কয়েকবার রুহির মার নাম্বারে কল করেছে। ভদ্রমহিলা জানিয়েছেন মেয়েটা সম্পূর্ণ ট্রমাটাইজড হয়ে আছে, মুখ ফুটে একটা কথাও বলছে না। এই অবস্থায় ওকে আগে স্বাভাবিক হয়ে ওঠার সময় দেওয়া উচিত, তারপর না হয় নিশার সঙ্গে তিনি রুহির কথা বলার ব্যবস্থা করে দিবেন। দৃষ্টি ফিরিয়ে নিশা নিজের পায়ের দিকে তাকায়। পাটা এখন সুস্থ থাকলে তার আর কোনো বাধা থাকতো না। দৌড়ে সে পৌঁছে যেত রুহির কাছে। এরকম একটা সিচুয়েশনে ওকে একা ছাড়তো না কখনো, কিন্তু নিশা নিজেই এখন অন্যের সাহায্য ছাড়া চলার মতো অবস্থায় নেই। সে কিভাবে কাউকে সাহায্য করবে? নিশার ভাবনার অবসান ঘটে কেবিনের দরজায় কারো নক করার শব্দে। সে সঙ্গে সঙ্গে আরেকটু সোজা হয়ে বসে। এভাবে নক করে কেবল তার নিরাপত্তার জন্য নিয়োজিত সামরিক বাহিনীর সৈন্যরাই প্রবেশ করে। দরজা খুলে ভেতরে কেউ প্রবেশ করতে নিশা দৃষ্টি তুলে সম্মুখ পানে তাকায়। সঙ্গে সঙ্গে একটা প্রফুল্ল গলা বলে ওঠে, হ্যালো মিস ইয়াসমিন,
কেমন আছেন? নিশা মৃদু অবাক হয়ে বলে, সাইফ ভাইয়া আপনি? নিশার এই ভাইয়া ডাকটা সাইফের কাছে অসহ্যকর ঠেকে। তার খুব বলতে ইচ্ছে করে, হ্যাঁ, আমার পাতানো বোন, আমি আপনার পাতানো ভাই সাইফ। কিন্তু সাইফ তা বলে না, বরং মুখটা সামান্য পাঞ্চে করে বলে, স্যার আমাকে পাঠিয়েছেন আপনাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। ওনার হাতে কিছু কাজ আছে, বলেছেন রাতে ফিরবেন। নিশা মুখ কালো করে রয়। আজ তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে। হসপিটাল থেকে সে যাবে তার আব্বুর কাছে আর্মি কোয়ার্টারে। এখন থেকে সেখানেই থাকবে সে। তার আব্বু আম্মুর এই দীর্ঘ ঝগড়ায় জয় আব্বুরই হয়েছে। ট্রফি হিসাবে পেয়েছে নিজের মেয়ে ইয়াসমিন মুস্তফা নিশাকে। হঠাৎ নাইমার এই সিদ্ধান্ত বদলের কারণ নিশা আন্দাজ করতে পারে। হয়তো তার আম্মু গত কয়েকদিনের আতঙ্কবাদীদের ঘিরে এই ঘটনাগুলোই ভীত হয়ে পড়েছেন। হয়তো তিনি ভাবছেন যে নিশা সেনা নিরাপত্তার অধীনে বেশি সুরক্ষিত থাকবে। তবুও নাইবার মনে খচখচ করছিল কিছু ব্যাপার নিয়ে। জুলফিকার সারাদিন বলতে গেলে বাহিরেই থাকে। নিশা এখনো সম্পূর্ণ সেরে ওঠেনি। হাঁটাচলা কিংবা বাথরুমে যাওয়া এরকম আরো কিছু বিষয়ের জন্য তার কারো সাহায্যের প্রয়োজন। কিন্তু জুলফিকার সেই বিষয়ের একটা সমাধান করে দেন। যতদিন না নিশা সম্পূর্ণ সাপোর্ট ছাড়া চলাফেরা করতে পারবে, ততদিন তার দেখাশোনার জন্য হেল্পিং হ্যান্ড হিসেবে একজন নার্স নিযুক্ত থাকবে। এইটুকু শুনে নাইমা আশ্বস্ত হয়। আর টু শব্দ করে না সে। যাকে ঘিরে এত বিবাদ, এত কথা, সেই সব ব্যাপারে কোনো বাদ সাধেনি। কারণ নিশা দুজনকেই ভালোবাসে। জুলফিকার এবং নাইমা দুজনের অনুভূতিকেই সম্মান করে সে। পারলে সে নিজেকে দুভাগ করে ফেলে। অতঃপর এক ভাগ থাকবে তার আব্বুর কাছে এবং অন্য ভাগ থাকবে তার আম্মুর কাছে। এতে দুজনের একজনকেও সন্তান ছাড়া থাকার কষ্ট পোহাতে হবে না। নিশার মাঝে মাঝে খুব ইচ্ছে করে এই দোয়া চাইতে, যেন তার আব্বু আম্মু আবার এক হয়ে যায়। কিন্তু তার বিবেক তখন তাকে বাধা সাধে। কারণ সে খুব ভালো করেই জানে তালাক হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী একে অপরের জন্য হারাম হয়ে যায়। দীর্ঘ সময় ভাবনায় ডুবে থাকা নিশাকে পরখ করে সাইফ মনে মনে ভাবে জীবন কত বিচিত্র। কিছু মানুষ মা বাবা, পরিচয়, পরিবার সব থাকা সত্ত্বেও উদাসীন থাকে। আর অন্যদিকে সাইফের মতো বেহায়ারা কোনো কিছু ছাড়াই কি সুন্দর ভালো থাকছে। এতদূর ভাবতেই সাইফ নিজেকে প্রশ্ন করে, আসলে আমি ভালো আছি? কোলাহলপূর্ণ গার্লস হোস্টেলের সামনে রাস্তার ওপাশে একটা স্কুটি নিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে প্রত্যয়। তীক্ষ্ণ দৃষ্টি মেলে সে পরখ করছে হোস্টেলে প্রবেশ করা এবং ভেতর থেকে বেরিয়ে আসা সকল মেয়েগুলোকে। সবাই কেমন কৌতূহলী চোখে প্রত্যয়কে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করছে। খুবই বিব্রতকর এবং বিরক্তিকর অনুভব করে প্রত্যয়। মেয়েগুলোর কি ঘরে বাপ ভাই নেই নাকি? তার উপর এই সাইফটা এক উটকো ঝামেলা তার কাঁধে ঝুলিয়ে দিয়ে নিজে এখন পালিয়ে গিয়েছে। বিরক্তি এবং শেষ বিকেলে হুট করে অনুভূত ভ্যাপসা গরমে যখন প্রত্যয় তিক্ত অনুভব করছে, ঠিক সেই মুহূর্তে হোস্টেলের গেট দিয়ে একটা স্কার্ট এবং টপস পরিহিত মেয়েকে প্রবেশ করতে দেখে সে। উক্ত মেয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রত্যয় সামান্য গলা ছেড়ে ডাকে, এক্সকিউজ মি জেসিয়া ফাইরোজ লাবণ্য। স্পষ্ট পুরুষালী গলায় উচ্চারিত নিজের নামটা জেসির কান পর্যন্ত পৌঁছায়। সে ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে তাকাতেই দেখতে পায় নীল রঙা শার্ট এবং ছাই রঙা জিন্স পরিহিত এক যুবককে। সঙ্গে সঙ্গে জেসির মেজাজ বিগড়ে যায়। সে দ্রুত পায়ে রাস্তা পার করে প্রত্যয়ের সামনে এসে দাঁড়িয়ে চেঁচিয়ে ওঠে, ইউ ব্লাডি চোর কুত্তা, আমার স্কুটি নিয়ে কই পালিয়েছিলি তুই? ভাড়া রাস্তায় এতগুলো কৌতূহলী দৃষ্টির ভিড়ে নিজের থেকে কম বয়সী এক মেয়ের মুখে এরকম আজে বাজে গালি শুনে অপমানে প্রত্যয়ের মুখ থমথমে হয়ে আসে। সে নিজের রাগটা চেপে গিয়ে স্কুটির উপর একটা চাবি রেখে গরম গলায় বলে ওঠে, হোয়ার ইজ ইউর স্কুটি অ্যান্ড ইউর কি? এতটুকু বলে প্রত্যয় নিজের ওয়ালেট থেকে গুনে গুনে 5,000 টাকার নোট বের করে সেই চাবির নিচে রেখে বলে, অ্যান্ড দিস ইজ ফর ইউ। আই থিঙ্ক ইউ নিড সাম হেল্প। গো অ্যান্ড ভিজিট এনি সাইকিয়াট্রিস্ট। এতদূর বলে প্রত্যয় আর অপেক্ষা করে না। গম গম পায়ে হেঁটে সেখান থেকে প্রস্থান করে। ভিতরে ভিতরে তার শরীর জ্বলছে। তাকে কিনা চোর বলে। প্রত্যয়ের কিসের এত ঠেকা পড়েছে যে এই মাথা নষ্ট মেয়ের স্কুটি চুরি করার, যেখানে কিনা প্রত্যয়ের এক কলেই তার জন্য রয়্যাল রন্সে এসে হাজির হতে প্রস্তুত। ভাঙাচোরাবিহীন সুন্দর রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে গাড়ি। গাড়ির ফ্রন্ট সিটে বসে আছে ড্রাইভার এবং সাইফ, আর পেছনের সিটে বসে রয়েছে নিশা এবং তার জন্য নিযুক্ত করা নার্স কলি, যাকে ইতিমধ্যে নিশা কলি আপু বলে সম্বোধন করে। গাড়ি যত এগোচ্ছে ততই নিশার জগৎ ভুলে কাঁদতে ইচ্ছে করছে। কোনো কিছুই তার ভালো লাগছে না। আজ সকাল থেকে আম্মু হসপিটালে তার সঙ্গে দেখা করতে আসেনি, কেবল 2বার ফোন করেছে, তাও নিশাকে নয় বরং কলি আপুকে। সাধারণত এসব বিষয় নিয়ে নিশা কখনো খুব একটা মন খারাপ করতো না, কিন্তু এই অপারেশনের পর থেকেই তার ছোট ছোট বিষয়ে খুব মন খারাপ হয়। বলা হয়ে থাকে মানুষের নাকি শারীরিক অবস্থা নড়বড়ে হলে তার মানসিক দৃঢ়তা এভাবেই দুর্বল হয়ে পড়ে। নিশার বেলায়ও তা হচ্ছে।
মন খুলে হাঁটতে না পারা, সামান্য পায়ে ভর দেওয়ার চেষ্টা করলে সেলাইয়ের টান খাওয়া, এসব কিছু তাকে খুব পীড়া দিচ্ছে, যার প্রভাব তার মানসিক অবস্থায় পড়ছে। ফ্রন্ট সিটে বসে থাকা সাইফ অগোচরে লক্ষ্য করে সেই অশ্রুতে টইটুম্বুর করা চোখ জোড়া। চোখের পলক পড়লেই সেই অশ্রুগুলো গাল গলিয়ে পড়তে বিন্দুমাত্র সময় নেবে না। ছন্ন ছাড়া শেকড়হীন সাইফের আচমকা খুব মায়া লাগে মেয়েটার জন্য। পর মুহূর্তেই সে নিজের দৃষ্টি ফিরিয়ে নেয় নিজের অবচেতন মনকে শাসায় ভুল পথে পা বাড়ানো থেকে। শেকড়হীন সাইফ কবু সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়নি। সে মুক্ত পাখির ন্যায় আকাশ জুড়ে উড়ে বেড়ায়, যার নেড়ে ফেরার কোনো তাড়া নেই। এরকম মুক্ত পাখিকে খাঁচাবন্দি করার অস্ত্র একটাই, মায়া। কিন্তু সাইফ কখনো খাঁচাবন্দি হতে চায় না, তাই এ সকল মায়াকে অগ্রাহ্য করাই উত্তম মনে করে সে। দুদিন মেয়েকে ছাড়া বেশ হাঁপিয়ে উঠেছে বাণী, আর অপেক্ষা সম্ভব নয় তার দ্বারা। অতি শীঘ্রই তার এখান থেকে যেতে হবে। সাপের গুহা থেকে নাগমণি চুরি করার মতো কঠিন কাজ সম্পন্ন করে তার পালাতে হবে। রাত তখন কয়টা বাজে কে জানে। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে যখন বাণী এসব ভাবতে ব্যস্ত, তখনই কলিং বেলটা বেজে ওঠে। বাণী নড়ে চড়ে উঠে বসে। এই সময় কে আসতে পারে তা সে আন্দাজ করতে পারে। শাড়ির আঁচলটা ঠিক করে নিয়ে সে বিছানা ছেড়ে নামে। মেইন দরজার কাছে গিয়ে সে পিপ হোল দিয়ে একবার শনাক্ত করে দরজার অপর পাশের মানুষটাকে। নিশ্চিত হতেই সে দরজা খুলে সরে দাঁড়ায়। দুর্জয়কে দেখতে আজ গতকালের তুলনায়ও বেশি বিধ্বস্ত লাগছে। বাণী আগ বাড়িয়ে আর কোনো কথা বলে না। সে নীরবে মেইন দরজাটা আটকে দিয়ে নিজের জন্য নির্ধারিত রুমের দিকে পা বাড়াতে নিলেই একটা থমথমে স্বর বলে ওঠে, আমার সামনে এসে বসো বাণী। বাণী ঘাড় ফুরিয়ে তাকায়। দুর্জয় ইতিমধ্যে সোফায় গিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বসে পড়েছে। বাণী একটা দীর্ঘশ্বাস ফেলে, অতঃপর দুর্জয়ের কথা মতো তার মুখোমুখি অপর পাশে সোফায় গিয়ে বসে। দুর্জয় বেশ শান্ত তবে গম্ভীর গলায় বলে, শুরু করো। বাণী মাথা নিচু করে রয়। সে খুব ভালো করে বুঝতে পারছে দুর্জয় কি শুরু করতে বলেছে, তবে সে বুঝতে পারছে না ঠিক কোথা থেকে শুরু করা উচিত। বাণীর নির্লিপ্ততা দেখে দুর্জয় এবার বলে, আমি কোনো অন্তর্যামী নই বাণী, কারণ নীরবতা পড়ার মতো অলৌকিক ক্ষমতা আল্লাহ আমাকে দেননি। তাই কষ্ট করে তোমার মুখ ফুটে আমাকে সবটা বলতে হবে। ট্রাস্ট মি, আমি এখানে তোমার এই নত দৃষ্টি দেখতে আসিনি, তাই আমার ধৈর্যের পরীক্ষা নিও না। দুর্জয়ের এতদূর কথার পিঠে বাণীর শুকনো গলায় বলে ওঠে, তেষ্টা পাচ্ছে, একটু পানি খেয়ে নি। ঢকঢক করে এক গ্লাস পানি পান করে গলার তেষ্টা কিছুটা মেটায় বাণী। অতঃপর স্থির হয়ে বসে। দুর্জয় এক পলক বাণীকে দেখে নিয়ে শান্ত গলায় প্রশ্ন করে, কার থেকে পালিয়ে বেড়াচ্ছ? বাণী একটা দীর্ঘশ্বাস ফেলে, দৃষ্টি নত রেখে জবাব দেয়, হিরণ। হিরণকে? আমার মেয়ের পাপা। দুর্জয় এবার আগ্রহ অনুভব করলেও তা প্রকাশ করে না, কেবল প্রশ্ন করে, কেন? বাণী এই পর্যায়ে চোখ তুলে তাকায়। কারণ অনেক বড়। কোথা থেকে শুরু করব? শুরু থেকেই না হয় শুরু করো, আমার হাতে সময় আছে। এক রাত যথেষ্ট হবে না তোমার এই দীর্ঘ কারণ বলার জন্য? বাণী দুর্জয়ের প্রশ্নের উত্তর দেয় না। সে এবার দুর্জয়ের চোখে চোখ রেখে বলতে শুরু করে,